ওই মেন্টাল স্ট্রেসটা যেটা ছোটবেলায় ম্যাথসটা না বোঝার অ্যাংজাইটি চলছিল, সেটা এই মুহূর্তে কিন্তু কি হয়ে গেল, সেটা এই মুহূর্তে গেলো জবে না নিজের 100% দেওয়া বা জবের স্যাটিসফ্যাকশনটা না পাওয়ার ডিপ্রেশন। ওই মুন্না ভাই বলে গেছিল মাথার কেমিক্যাল লোচা, যত তোমার মাথায় কেমিক্যাল লোচা হবে সেখান থেকেই তোমার প্রবলেমস বাড়বে। হঠাৎ করে না ফার্স্ট টাইম তারা দেখতে পারবে ব্লাড, দেখতে পারবে পেন সাফারিং। ফার্স্ট টাইম আমি লাইফে দেখেছিলাম স্ট্রেচারে, অ্যাম্বুলেন্সে যখন স্ট্রেচারে এলো, ডিসিজ পার্সনটার শুধু আপার টর্সোটা ছিল, আপার টর্সো মানে কোমরের ওপর থেকে এসেছিল। তো আজকালকার সময় একটা কমন ওয়ার্ড যেটা আমরা শুনতে পাই, একটা না দু তিনটে কমন ওয়ার্ড, যেটা হলো কাইন্ড অফ ট্রমা, ডিপ্রেশন ইজ এ মেন, ডিপ্রেশন, এনজাইটি, এগুলো নিয়ে, বেসিক্যালি মেন্টাল স্ট্রেস। মেন্টাল স্ট্রেস, এটা নিয়ে তোর কি বক্তব্য? এগুলোকে কিভাবে, মানে কিভাবে আমরা দেখছি, এটা কেন এত বেশি এখন হাইপে উঠছে? আগে কি ছিল না এগুলো? দেখ, মেন্টাল স্ট্রেস 1940-এও ছিল। ফ্রিডম ফাইটে যখন যারা স্ট্রাগল, ফ্রিডম ফাইটার্সরা ছিল যারা, তখনও মেন্টাল স্ট্রেস ছিল। এখন নতুন মিলেনিয়াতে এখনো মেন্টাল স্ট্রেস আছে। মেন্টাল স্ট্রেস যতদিন পৃথিবীতে এই মানব জাতি থাকবে ততদিন থাকবে। जब तक सूरज चांद रहेगा তব তক हमारे মেন্টাল सर স্ট্রেস रहेगा, शाबाश। ঠিক। তো এবার দেখ, মেন্টাল স্ট্রেস হচ্ছে কি, ধরে রাখ আমাদের বাবা বা দাদুদের টাইমে মেন্টাল স্ট্রেস তখনও ছিল, বাট এতটা ফোর ফ্রন্টে কেউ বলতে পারতো না। টার্মিনোলজিটাই মেন্টাল স্ট্রেস এই জিনিসটা তখন হতো না। লোকে বলতো হয়তো ভালো লাগছে না বা শরীর খারাপ বা এরকম। অ্যাকচুয়ালি এখন যেরকম তুই একটা কর্পোরেট অফিসে মেন্টাল হেলথকে ফোর ফ্রন্টে রেখে তুই বলতে পারিস যে কি আমি ছুটি চাইছি, আমার ভাল লাগছে না, আমি নিজের ওয়ার্কের 100% আউটপুট দিতে পারছি না, এখন ওই জিনিসটা মান্য। তুই হয়তো একটা কর্পোরেট অফিসে 5-6 দিনের ছুটি নিতে পারবি। আগে 1980s 1990s তুই যদি বলিস, তো মনে হয় না তুই ছুটি পেতিস, মনে হয় না। অ্যাকচুয়ালি এটা কোনো সেগমেন্ট ছিলই না হ্যাঁ, তখন, মানে ছিলই এটা না। কোনো বাহানা ছিল না। এই সেগমেন্ট ছিল না, আর এখন যে আছে এই জন্য কিন্তু আমি এখনকার জেনারেশনকে অনেক বেশি সাহসী বলি, কারেজিয়াস বলি। কেন কি এরা সামনে এসে বলে যে কি আমার ভালো লাগছে না। তুই ভালো না লাগাটা কিন্তু অনেক কিছু থেকেই উঠে আসতে পারে। সিম্পল ক্লাস 10-এর বাচ্চা ধর, ও পড়াশোনায় বলছে আমি হয়তো XYZ একটা সাবজেক্ট বুঝছি না বা আমি পড়তে পারছি না। আমি কিন্তু বা আমরা অ্যাজ আ সোসাইটি কেউ দেখতে যাবো না কি বাচ্চাটা কি আছে, ও অ্যাকচুয়ালি মেরিটোরিয়াস কিনা বা অ্যাকচুয়ালি ও ফাঁকি মারছে কিনা। আমরা যে সিম্পল বলে দেবো কি ও পড়াশোনা করে না। বাট এটা দেখতে ওর হয়তো কোনো ভালো কোকারিকুলার আছে, ও হয়তো বিরাট কোহলি বাইচুং ভুটিয়া কিছুই হতে পারে, বা এইদিকে লতা মঙ্গেশকর বা মান্না দেও হতে পারে, কেউ দেখতে যাচ্ছে না। কিন্তু যদি ফিউচারে বাই চান্স ওই বিরাট কোহলি লতা মঙ্গেশকর কিছু হয়ে গেল, তখন কিন্তু সবাই বলে বা 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 কি ট্যালেন্ট ছিল। তো দেখ, এই মেন্টাল স্ট্রেস যদি ও তখন বোঝায়, ওর মা বাবা যদি তখন বা ওর গার্জেন যদি তখন ইয়েটাতে করে যে কি চলো হ্যাঁ ওকেও কিছু আলাদা ফিল্ডে পার্সু করতে দিই অ্যাপার্ট ফ্রম এডুকেশন, একটা ছোট বাচ্চার জন্য, একটা 10 বছরের বা 11 বছর 15 বছর 20 বছরের একটা স্টুডেন্টের জন্য পড়াশোনা ছেড়ে আর মেন্টাল স্ট্রেস হওয়াটা আর অন্য কিছু তো অত স্বাভাবিক না। হ্যাঁ, আজকালকার জেনজির আবার রিলেশনশিপের মেন্টাল স্ট্রেস আছে, অ্যাকচুয়ালি নট রিলেশনশিপ, অনেক কিছু অনেক কিছুতে আছে। নাম হ্যাঁ, আছে ওর but মানে হ্যাঁ, আমরা দেখতে পারি রিলেশনশিপ নিয়ে মেন্টাল স্ট্রেস অনেকেই বলে, সেটা একটা খুব ডিফারেন্ট টপিক। বাট আমি জেনারেলাইজড ভিউতে বলছি। ঠিক, আবার তুই ধরে একটা 35-40 ইয়ার্স এর একটা মিড লাইফ ক্রাইসিস যেগুলো আমরা বলি, একজন কেউ নিজের একটা জবে কাজ করছে, ঠিক আছে, একটা XYZ কর্পোরেটে আছে বা অন্য কোনো গভর্নমেন্ট জবও হতে পারে আছে, বাট তার টোটালি একটা আলাদা ড্রিম ছিল। ঘুরে ফিরে দেখতে গেলে কিন্তু সেই ক্লাস 10-এর বাচ্চাটাই হয়তো কোনো রকমের পড়াশোনাটা টেনে নিয়ে আজকে একটা জবে ঢুকে গেছে, বাট ওর কিন্তু এখানে স্যাটিসফ্যাকশন নেই। দ্যাট अगेन লিডস টু মেন্টাল স্ট্রেস। লাইফ যেদিকে নিয়ে গেছে হ্যাঁ, ওদিকে চলে গেছে। এবার ওই মেন্টাল স্ট্রেসটা যেটা ছোটবেলায় ম্যাথসটা না বোঝার অ্যাংজাইটি চলছিল, সেটা এই মুহূর্তে কিন্তু কি হয়ে গেল, সেটা এই মুহূর্তে গেলো জবে না নিজের 100% দেওয়া বা জবের স্যাটিসফ্যাকশনটা না পাওয়ার ডিপ্রেশন। উইকনেস, অ্যাকচুয়ালি লোকের চোখে এটা উইকনেস। উইকনেস তো তুই আমি বলে দিচ্ছি উইকনেস, বাট ও ভেতর থেকে গুমড়ে গুমড়ে মরছে। বাট ও স্ট্রেনটা কিছু ছিল, সেটা তো ওকে জানবার Yes, সুযোগই দেওয়া হলো না। তখন ও অ্যাংজাইটিটাতে ভুগলো ম্যাথসটা না পারার। এখন ও সেই অ্যাংজাইটিটাই ট্রান্সফার হয়ে গেল কিসে, মেন্টাল স্ট্রেস কিভাবে না ডিপ্রেশনে চলে গেল। কেন কি ও নিজেকে যেই হাইটে ভেবেছিল আমি 30 40 45 বছরে যাবো, ও গেল না। এবার তারপরে তোর ধরা আরো কোনো ট্রমেটিক ডিসঅর্ডার্স ওর হতে পারে, ও স্লিপলেস নাইটস হচ্ছে, ভালো লাগছে না। আজকাল একটা তুই দেখবি মেয়েদের মধ্যে খুব কমন, আমাদের গ্রুপের মধ্যে অনেকেই আছে বা আমাদের থেকে ছোট মেয়েরা যারা আছে, PCOS আর PCOD। PCOS আর PCOD যদি তুই ভালো করে গবেষণা করিস, তুই দেখবি PCOS আর PCODর একটা লিডিং ফ্যাক্টর হচ্ছে স্ট্রেস। আজকালকার ফিমেলসরা, ওয়ার্কিং ফিমেলসরা স্পেশালি প্রচন্ড স্ট্রেস নিচ্ছে, প্রচন্ড।
তো এই স্ট্রেসটাও তো বডি তোকে কখনো কখনো জানাবে। ওই যে আগে তোর বলতো না, ইয়ে শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। তুমি যদি শরীরকে বিষ দিয়েছো ছোটবেলা থেকে, শরীর বড়বেলায় তোমাকে ওটা বোঝাবে। স্ট্রেসটা ছোটবেলা থেকে যা আসছে, বড়বেলায় ওটা পিসিওএস বা পিসিওডি থেকে বোঝাচ্ছে। মানে কাইন্ড অফ এটা বলতে পারি যেমন জেনজিরা স্ট্যাটাস, ইনস্টাগ্রামে স্ট্যাটাস, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানায় যে আমরা ডিপ্রেশনে আছি, সেরকম বডি সাম কাইন্ড অফ কি বলবো, মানে রোগ হ্যাঁ, বা কিছু অবভিয়াসলি। টার্মস এগুলো ইউজ করে জানায় যে আমরা অনেক ঠিক নেই। কিছু, অনেক কিছু। আজকাল যে এত এইসব তোর ইয়ে চলছে চুলের জন্য, আর্লি গ্রেইং, প্রিম্যাচিওর হেয়ার লস, ওগুলো ঘুরে ফিরে স্ট্রেস থেকেই, সব স্ট্রেস থেকেই আসছে। ওই মুন্না ভাই বলে গেছিল মাথার কেমিক্যাল লোচা। যত তোমার মাথায় কেমিক্যাল লোচা হবে, সেখান থেকেই তোমার প্রবলেমস বাড়বে। সেটা তুমি খুব, আমি এগুলো খুব একটা নর্মাল একটা মানে খুব সাধারণ ল্যাঙ্গুয়েজে বলছি। হ্যাঁ, এবার যদি তুই খাতায় কলমে বসিস তো ল্যাঙ্গুয়েজটা অনেকটা ডিফারেন্ট হবে। প্রত্যেকটা একটা আলাদা আলাদা ভাস্ট চ্যাপ্টার, হ্যাঁ, ওটা নিয়ে বহুত বিশ্লেষণ বহুত। করতে গেলে হ্যাঁ, কোনো বহুত। শুরু নেই। কখনোই একটা গোটা পডকাস্ট শুধু তোর মেন্টাল স্ট্রেসই চলে যেমন আসবে। মাথা চুল গোনা যাবে না, সেমনি ভাবে কোনোভাবে ওটাকে পুরো কমপ্লিট বিশ্লেষণ করা সম্ভব। আর সব কটা কেস কিন্তু ডিফারেন্ট হবে। অবভিয়াসলি কেউ পড়াশোনার চাপ, কারোর রিলেশনশিপের চাপ, কারোর কাজের চাপ, কারোর অন্যান্য ফ্যাক্টরস এর চাপ। ফ্যামিলি ফ্যাক্টর হলো। তো এইসবের মাঝখানে আমি একটু পার্সোনাল কোশ্চেনে যাচ্ছি। আমি তোকে আজ বিগত 5-6 বছর ধরে দেখছি অ্যাজ এ ডক্টর, তুই এখন নিউরো সার্জন, তো জিম ফ্রিক, বাকি নিজের হেলথের উপরে অনেক খেয়াল রাখিস। তো এই লাইনে মানে ডক্টরিতে আসা চিন্তা ভাবনাটা কখন থেকে, মানে যেমন কাইন্ড অফ ছোট এখনো যে অ্যাডস वगैरह দেখা है, तुम बड़े होके क्या बनोगे, मुझे एस्ट्रोनॉट बनना है, সো কাইন্ড অফ मुझे डॉक्टर बनना है, এই ইয়েটা কখন এসেছিল? অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, ছোটবেলা থেকে কখনো ভাবিনি ডাক্তার হবো। কি ভেবেছিস? ছোটবেলা থেকে আমি ভেবেছিলাম যে কি গাড়ি ঘোড়া পছন্দ ছিল। ওকে। আমি ভাবছিলাম যে কি আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু করব। ওকে। ঠিক আছে, F1 মোটোজিপি হ্যান ত্যান, অডিয়েন্সরা যারা আমাদের বয়সী জানবে, মাইকেল শুমাকার, ভ্যালেন্টিনো রসি। তো ছিল হচ্ছে ফান ফ্যাক্ট, আমি যখন ছোটবেলায় মা বাবার সাথে কোথাও ঘুরতে যেতাম, তো ট্রেনের ইঞ্জিনে, তো আমি ভাবতাম ইঞ্জিনিয়ার কথাটা মানে হচ্ছে যে ট্রেনের ইঞ্জিন চালায়। তো যখন আমি শুনতাম কেউ ইঞ্জিনিয়ার হবে, তো আমার কাছে ওটা মনে হতো ড্রিম জব। ওকে। তো পরে উঠে বুঝতে পারলাম ওটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। তো অ্যাকচুয়ালি যখন আমি 11-12 প্রসিড করি ছোটবেলা থেকে, আমি প্রথমত খুব ব্রাইট, খুব আল্ট্রা মেরিটোরিয়াস স্টুডেন্ট কখনোই ছিলাম না। আমি 10-এ পেয়েছি, আমি 10-এ একটা বাদে শূন্যও পেয়েছি। তো আমি ছিলাম হচ্ছে মানে আমি দুটো এন্ডসেই ঘুরে এসেছি। ওকে। তো এবার বলতে গেলে যখন আমি 11-12 ছিলাম, তখন হচ্ছে যে কি বায়োলজিটা হঠাৎ করে আমাকে খুব না ইন্টারেস্টিং লাগতে লাগে। স্পেশালি যারা সিবিএসসি, আমি সিবিএসসি থেকে পড়েছি, তো সেল বায়োলজি অনেকটা ছিল আমাদের, তারপর ডিএনএ ফিএনএ অনেক কিছুই ছিল। ঠিক আছে, তো ওটা ইন্টারেস্টিং লাগতে লাগে। তো তখন আমি ফার্স্ট টাইম যেটা কনসিডার করি যে কি হ্যাঁ, মেডিকেলেও আমি যেতে পারি। তো তখন হচ্ছে আমি শিফট করি আমার ফোকাসটা ক্লাস 11-12 স্টাডিজটাকে, খুবই নিট ওরিয়েন্টেড। ওকে। তো নিট হচ্ছে অ্যাকচুয়ালি মেডিকেল এন্ট্রান্স টেস্ট, তো নিট ওরিয়েন্টেড। তো ওখান থেকেই হচ্ছে ফার্স্ট টাইম যেখানে আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংটাকে ছেড়ে বা অন্য কোনো স্ট্রিমটাকে ছেড়ে কমপ্লিটলি পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি নিয়ে ফোকাস করে নিটের দিকে এগিয়ে যাই। তারপর থেকে আমি কোয়ালিফাই করি, তারপর থেকে তোদের সাথে চ্যামেলা। ওকে। আমার একটা খুব কোয়েশ্চেন আছে, খুব মানে আমাকে খুব কোয়েশ্চেনটা, মানে যখনই অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা তখনই আমার রাইজ হয় যখন ক্লাস 10-12 পরীক্ষার রেজাল্ট বেরোয় অ্যান্ড টিভিতে অ্যাডে দেখতে পারি যে 24 ঘন্টায় 20 ঘন্টা পড়াশোনা করতো, 18 ঘন্টা স্ট্রিট লাইটের নিচে পড়াশোনা করেছে, হেডলাইটের নিচে পড়াশোনা করে টপ করে দিয়েছে। সো এটা কি মিথ, না অ্যাকচুয়ালি এটা দরকার এরকম এতটা? তুই আজ নিউরো সার্জন, যেটা খুব রেয়ার ডক্টররা হয়, মানে রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট এই স্ট্রিমটা সিলেক্ট করে আই গেস। না, দেখ, প্রথম পার্টটা তো আনসার দিই। প্রথম পার্টটা হচ্ছে তুই বললি একদম বিদ্যাসাগরের মতন পড়া। হ্যাঁ। দেখ, বিদ্যাসাগর হয়েছিলেন নিজের ওনার অতটা ক্যাপাবিলিটি ছিল বলে। আমি 20 ঘন্টায় যদি আমি পড়তে বসতাম, আমি হয়তো সারা সকালটা আমি দেখ, আমি জানি না এটা কি করে হয়ে যায়, এটা আমি দেখেছি সবাই হয়তো করে। রাত্রের বেলার দিকটা বেসিক্যালি আমরা বেশি পড়ি। তো আমিও ওরকম 7টা-8টা থেকে বসতাম, আমি হয়তো 1টা-2টো অব্দি পড়তাম। তো আমি এই 5-7-8 ঘন্টাই পড়তাম। এবার দেখ, আমার কিছু ফ্রেন্ডসরাও ছিল যারা যাকে আমি চিনি যে শুধু 3 থেকে 4 ঘন্টা পরেও ক্র্যাক করেছে। আবার স্যাডলি কিছু ফ্রেন্ডস ছিল যারা হয়তো 18-16 ঘন্টা পড়তো, 20 ঘন্টাও হয়তো পড়তো, বাট পাইনি। তো এখানে কিছু ফ্যাক্টরস কাজ করে, হচ্ছে জানিস, নিজের তোর পাওয়ার কতটা। নিজের ক্যাপাবিলিটি ইয়েস, কত? কেউ হচ্ছে 4 ঘন্টাতে পুরো বই শেষ করলো, কেউ 40 দিনেও শেষ করতে পারলো না, কিন্তু সেও 20 ঘন্টা করে বসেছে পড়তে। বাট এবার দেখ ডিফারেন্সেস থাকে। আর আমি একটা জিনিস খুবই বলবো, 80-85% কি হয়তো 90%ও
তোমার নিজের হার্ডওয়ার্ক হবে এক্সামসে, স্পেশালি এইসব কম্পিটিটিভ এক্সামসে, বাট 10, 5, 15% চান্সেস থাকবে ডিপেন্ডিং আপন লাক অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরস। কিছুদিন আগে এক্সাম গেল, নেটেরই এক্সাম ছিল আই হ্যাঁ, গেস। সো দেখলাম একজন স্টুডেন্ট, একটা মেয়ে এবং তার বাবা এসেছিল, বাট কিছুক্ষণ টাইমে ঢুকতে পারেনি বলে গেটটা বন্ধ করে দিয়েছিল। তার জন্য কান্নাকাটি অ্যান্ড সামথিং ইজ অল। ও হয়তো পড়ে এসেছিল, ও অতটা পোটেনশিয়াল ছিল, বাট কোনো একটা এক্সটার্নাল ফ্যাক্ট, ট্রাফিক হোক যাই হোক, হোয়াট এভার দ্য সিচুয়েশনের জন্য পৌঁছাতে পারলো না। মেবি হয়তো তার এই বছর হওয়ার ছিল না, হতেই এটাই এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টরস অনেক আছে। দেখ, আমাদের টাইমে যখন আমরা নিজেরা স্টুডেন্ট ছিলাম তখন আমাদের শহরে সিট পড়তো না, হ্যাঁ, কলকাতাতেই সিট পড়তো। অবভিয়াসলি। এবার তুই আমি জানি আমাদের এখান থেকে কলকাতা এখন হয়তো খুব ইজি, ইজি। বাট তখন আমাদেরকে 3, 3.5, 4 ঘন্টা যেতে হতো। ভাব যে উত্তরবঙ্গ থেকে আসছে কলকাতায়, হয়তো তার সিট পড়ে গেছে লাক বাই চান্স। তো ট্রাফিক দেখতে হবে, মোড অফ ট্রান্সপোর্টেশন দেখতে হবে, অনেক কিছু আছে। এখন তো সিলেক্ট করা যায় অনলাইনে যে এই হ্যাঁ, রিজেট বা সিলেক্ট এই করাও স্টেটে যায়, নিতে পারি, সিলেক্ট বাট আগে করাও তো মনে যায়। হয় অতটা যেত না। আমি একটু অফ টপিকেই বলছি, তুই দেখ না, যেই মেন্স যেটা তোর ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রেন্স, ওখানে কম্পিউটার বেসড হয়, সিবিটি ফরম্যাট বলে। হুম। এবার ধরে রাখ, আমি এটা কিন্তু কোনো প্রশাসনকে কোয়েশ্চেন করছি না বা আমি কোনো গভর্নমেন্টকে নিয়ে কিছু বলছি না, আমি একদম একটা জাস্ট জেনুইন একটা সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে আমি একটা কথা বলছি। আমার যদি সেন্টারে কম্পিউটারটা উইক হলো, নেটওয়ার্কটা উইক হলো, আমার তো এক্সামটা ডিস্টার্ব হয়ে গেল। এক্স্যাক্টলি। তো ওইটাও একটা এক্সটার্নাল ফ্যাক্টর। হয়তো আমি সেই স্টুডেন্টটাই ছিলাম যে হয়তো সেই বছর টপ 10 করবে, কিন্তু সামহাও আমি পেলাম না। এই জন্যই পৃথিবীর যে কোনো এক্সাম, যে কোনো কিছু, সব এক্সামসেই 10, 15, 5% হয়তো তোমার একটা লাকের ব্যাপার থাকবেই থাকবে। কম্পিটিটিভ এক্সাম, আমি ভালো ভালো স্টুডেন্টসকে দেখেছি যারা কোয়ালিফাই পারলো না। আবার কেউ কেউ স্টুডেন্টস এমন যাকে আমি ভাবিনি কোয়ালিফাই করবে, বাট আজকে সে আলট্রা সাকসেসফুল কোয়ালিফাই করে। তো হার্ডওয়ার্ক অবশ্যই আছে, বিনা হার্ডওয়ার্কে জীবনে কিচ্ছু হবে না, কিচ্ছু না। মানে আমাকে গর্ত করতে হবে, এবারে জল বেরোবে কিনা বেরোবে এটা লাকের উপর। ভগবান এই গর্তটা তোমাকে বৃষ্টি দিয়ে দেবে কিনা সেটা কিন্তু ঈশ্বরের হাতেই আছে। ডক্টরি নিয়ে পড়া মানে বিশাল ওয়াস্ট চ্যাপ্টার, প্রচুর বই, প্রচুর পড়তে হয়। সো আমি পারতাম না, আমি আগে থেকে হার স্বীকার করে নিচ্ছি আমি পারতাম না। বাট আমি যেটা জিজ্ঞেস করার মেইন বক্তব্য যে কোনো একটা মোমেন্টে মনে হয়েছিল কি যে এত পড়া বা সামথিং এলস ব্রেক, না এটা আমার, আমি ভুল করে লাইনটা চুজ করে না, এরকম কি কোনোদিন মাথায় এসেছিল? বেসিক্যালি যে কোনো, যারাই হয়তো এখন অ্যাসপিরেশন রাখবে আমি ডাক্তার হব, ইয়ে হব, আহ, তারা যখন ফার্স্ট ইয়ারে ঢুকবে, ফার্স্ট ইয়ারের পর হয়তো হার্ডলি সেকেন্ড ইয়ারে যখন থাকবে, ইন মিড অফ দ্যাট টাইম হঠাৎ করে না ফার্স্ট টাইম তারা দেখতে পারবে ব্লাড, দেখতে পারবে পেন, সাফারিং, দুঃখ কষ্ট, অনেক কিছু। প্রাণ যে কত বহুমূল্য জিনিস সেটা হঠাৎ করে তখন তারা বুঝতে পারবে। আর ওখানে একটা জিনিস আছে হচ্ছে, যখন ওই কেসেসগুলো তোকে এত পার্সোনালি আর এত সামনে থেকে টাচ করে যাবে, তখন না তুই সাডেনলি কোয়েশ্চেন করবি, একবার একবার হলেও কোয়েশ্চেন করবি নিজেকে, যে কি আমি কি সঠিক জায়গাতেই আছি, বা আমি কি এই জায়গাতে থাকার জন্যই তৈরি। তো হয়তো কোনো একটা ডিসঅ্যাপয়েন্টিং কেস এলো, আনসাকসেসফুল কিছু হলো, বা হয়তো তুই এমন একটা মর্মান্তিক ঘটনা দেখলি যেখানে তোর একদম ভেতর আত্মাটাও কেঁপে গেল, সরকারি হসপিটাল এগুলো দেখাই যায়। তো তখন তোর মনে হতে পারে, বাট যদি তুই আবার ওই ফেজটাতেই কিছু একটা এমন হলো যেখানে খুব সাকসেস পেয়ে গেল তোর টিম, বা তুই দেখলি হচ্ছে কোনো একটা, ধরা সিম্পল কথা বলছি, একটা কারোর পেশেন্টের কিছু হলো, তুই তাকে হয়তো ঠিক করে দিলি, তার ফ্যামিলি মেম্বার্স, তার ওই ধরা বৃদ্ধ মাটা বা বৃদ্ধ বাবাটা এসে দু হাতে তোকে আশীর্বাদ দিয়ে বলছো তোমার জন্য আজকে এটা হয়ে গেল। তো একটা ফ্যামিলিকে তুই জিরো থেকে একদম আবার বাঁচিয়ে দিলি। মানে তার একটা হোপটা যেখানে হারিয়ে ইয়েস, গেছিল আবার ওটাকে তুই ওর খুঁজে এনে দিলি। ব্লেসিংস গুলো যখন আসবে তোর কাছে, ভাব তোর ভেতর থেকে তোর কতটা তোর খুশি লাগবে, তখন তুই বুঝতে পারবি অ্যাকচুয়ালি যে কি না, আমি হয়তো ভুল ভাবছিলাম, এইটাইতেই আমি কন্টিনিউ করতে চাই। বিকজ এই হ্যাপিনেসটা না এমন একটা জিনিস না যেটা তোকে কোথাও দেবে না। এখানে স্ট্রেস আছে, এখানে স্ট্রেস আছে, কোনো ফিক্সড ওয়ার্কিং শিডিউল নেই, অনেক কিছুই আছে। বাট সাডেনলি একটা এসে যখন পার্সনটা তোকে বলবে না থ্যাংক ইউ, এখানে যেমন স্ট্রেসটাও বড়, তো রিওয়ার্ডটাও বড়। অ্যাকচুয়ালি আই গেস ওই যে আশীর্বাদটা বা তাদের ওই স্মাইলটা, মানে ইসমে কিক মিলতি হ্যাঁ কাইন্ড অফ, তো এই রিওয়ার্ডটা অনেক বড়। দ্যাটস ওয়াই স্ট্রেসটা তখন মনে হয় যে এতক্ষণ যে স্ট্রেসটা নিলাম তো ইটস ওয়ার্থ। মেডিকেলে দুটো জিনিসও দেখবি, এক হচ্ছে লাইফ সাইকেলের সাইকেলটা এন্ড হচ্ছে দেখবি, আবার সাইকেলটা স্টার্ট হচ্ছেও দেখবি। যখন তোর এসএনসিইউ বা এনআইসিইউ, এখানে যখন নবজাত শিশুদেরকে তুই দেখবি, তুই দেখবি একটা লাইফ স্টার্ট হচ্ছে। আবার যখন তুই কোনো ক্রিটিক্যাল ইয়ারে আছিস, তুই ওখানে দেখবি হচ্ছে একটা পার্সন
হয়তো সার্ভাইভ করবে না, তুই দেখছিস হয়তো তার লাইফের গ্রাফটা আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে, তুই লাইফকে শেষ হতেও দেখবি। তো এমন একটা জায়গা না যেখানে যখন তুই প্রথম সিঁড়িটা দিয়ে পা দিয়ে ঢুকবি, তোর লাইফটাতে তুই একটা কমপ্লিট সার্কেল দেখবি, স্টার্টও হচ্ছে এন্ডও হচ্ছে। আর কোথাও ওই জায়গাটার মাঝখানে তুই আছিস, তুই দুটো সাইডকে নিরপেক্ষভাবে দেখছিস। একটা ঢোকার আগে একটা 18 বছর মেয়ে যখন একটা ঢোকে একটা মানুষ মেডিকেল কলেজে পড়ার জন্য, আর যখন এটাকে কমপ্লিট করে 22, 23, 24 বছর যখনই হোক ও বেরোচ্ছে, যতটাই ও করছে, শুধু এমবিবিএস করুক বা তার সাথে আরো পিজি করুক, এসএস করুক, আরো অনেক কিছু আছে করুক, তো ও না নিজেকে একটা কমপ্লিট চেঞ্জ দেখবে। তো এটা একটা অনেক মানে বিশাল একটা ব্যাপার। তোদের প্র্যাকটিসের টাইমে আমরা রিয়েল লাইফের সাথে একটা এনকাউন্টার হয়, যেটা বলতে পারিস, যেখান থেকে তোদের লাইফ থিঙ্কিং বা হ্যাঁ, ভাবনা চিন্তা পুরোটাই চেঞ্জ হয়। কিছু কিছু কেসেস আসবে যেটা তোকে মেন্টালি একটা আলাদা পার্সন বানিয়ে দেবে, তুই এরকম আলাদা কোনো ভাবে। কেস? অনেক কেস আছে, কত একটা। কেস। আহ একটা কেস আমি বলবো যেটা খুব পার্সোনালি আমাকে টাচ করেছিল, যেটা হয়তো তখন মানে এটা স্পেশালি নিউরোর কেস না, বাট আমি স্টিল বলছি। আমরা কলকাতায় যেখানে আমাদের সরকারি কলেজগুলো আছে, আমাদের সরকারি কলেজগুলোর মাঝখানে একটা খুব ইম্পর্টেন্ট রাস্তা আছে, AJC বোস ফ্লাইওভার। ওকে। AJC বোস ফ্লাইওভারটাতে রাত্রেবেলায় 2 চাকা কিন্তু নিষেধ, হুম। কিন্তু অনেকেই চাপায় 2 চাকা। তো একটা কেস এসেছিল, তখন আমি আমার পোস্টিং ছিলাম আমি। আমি ফার্স্ট টাইম আমি লাইফে দেখেছিলাম স্ট্রেচারে, অ্যাম্বুলেন্সে যখন স্ট্রেচারে এলো, ফুল বডি আসেনি, ফুল বডি আসেনি। ডিসিজ পার্সনটার শুধু আপার টর্সোটা এসেছিল, আপার টর্সো মানে কোমরের ওপর থেকে এসেছিল। পুলিশ তার থেকে 2 থেকে 3 ঘন্টা পর লোয়ার বডিটা নিয়ে আসে, লোয়ার টর্সোটা পুলিশ 2 থেকে 3 ঘন্টা পর নিয়ে আসে। তো কত ছিল বয়স, হয়তো ছেলেটার 23, 24, 25 বছরের ছিল হয়তো। একটা প্রাণপুর একদম মানে, আর মানে আমি অত বড় ডিভাস্টেশন আমি একটা হিউম্যান বডির সাথে কখনো দেখিনি, সিনেমাতেই দেখেছি। তো ওখানে ছিল না, তখন না আমি হঠাৎ করে আমি নিজে বেশি রাস্তাঘাটে আমি খুব কেয়ারফুল হয়ে যাই। এখনো আমি যখন রাস্তাঘাটে যাই, আমি দেখি কেউ ওভার স্পিডিং করছে, আমি নিচে বা কিছু ডেঞ্জারাসলি চালাচ্ছে, আমি নিজেকে সেভ করি বা আমি প্রে করি যেন সেও 1% হলেও বা কিছু হলেও যেন সে নিজেও অতটা সচেতন হয়। লাইফ একবার এরকম হয়ে গেলে সেকেন্ড চান্স দেবে না। মানে এটাও কি একটা ছোটখাটো এক্সাম্পল, যেটা আমরা ফার্স্ট থেকে কথা বলছিলাম, ট্রমা, যে মেন্টালের ট্রমা, মাথায় ঢুকে হ্যাঁ, রয়ে যাওয়া, যে একটা অবভিয়াসলি। এক কাইন্ড অফ। একটা এইটা আমার জন্য ট্রমা আমি বলবো না, কিন্তু ট্রমা হচ্ছে ওর পেরেন্টস এর জন্য, ওর ফ্যামিলি ওটা মেম্বার্স এর তো জন্য অবভিয়াসলি ওটা লস, আনরিকভারেবল, ওটা আরো অনেক বড় জিনিস। অনেক বড় ব্যাপার। আমাদের জন্য হচ্ছে যে কি কি ওখানে একটা জিনিস হচ্ছে যেটা আমাকে একবার আমার মেন্টালিটিটাকে শেপ করলো। ওর জন্য খারাপ, বাট আমার জন্য কিন্তু এটা গুড, কেন কি ওর পর থেকে আমি নিজে রাস্তাঘাটে আরো সচেতন হয়ে গেলাম। বাট হচ্ছে কি কখনো কখনো যখন বিছানায় আমি মাথা রেখে ওই দৃশ্যগুলো যখন আবার ফেরত আসে, খারাপ লাগে। অবভিয়াসলি হিউম্যান নেচার, অবভিয়াসলি এটা হবেই। হবে, কিছু করেন, এগুলো হচ্ছে পার্ট আর পার্সেল অফ দ্য জব, তো ঠিক আছে। বাট হচ্ছে যে কি কাউন্টলেস গুড মেমোরিজও আছে। খুবই ডেঞ্জারাস কেস ছিল এটা, আমি শুনে নিজে অ্যাকচুয়ালি ইমাজিন করছি, যখন আমার ইমাজিন করতেও অতটা মানে আসছে না, আমি গায়ে কাটা, চাইছি না অ্যাকচুয়ালি ইমাজিন করতে, আসছে না, গায়ে মানে আমি কাটা দেয়। চাইছি না। তো এরকম একটা কেস বল এবারে, একটা যে তুই নিজে হাতে হ্যান্ডেল করেছিস, একটা কোনো এমন কেস যেটা তোকে এখনো মনে রাখে, বা সাকসেসফুল কেস হিসেবে যদি বলি, তো এরকম একটা কোনো কেস? আহ, অনেকই আছে। আচ্ছা, যেরকম আমি আগে বললাম লাইফের সার্কেলটা, হুম। তো আমি সার্কেলের একটা স্পেকট্রাম বললাম যেখানে আমি বললাম যে কি লাইফ এন্ড হচ্ছে, তো আমি একটা বিগিনিং অফ লাইফেরও বলি। জেনারেলি যখন কোনো প্রেগনেন্সি থেকে যখন জন্ম দেয় বাচ্চাকে, তো বাচ্চা মায়ের পেটে থাকে, যেটাকে উম বলা হয়। তো বাচ্চাটা ওখানে একটা, ধরে রাখ একটা পাতলা একটা পিনপিনে একটা শীটের ভেতরে কভার থাকে, একটা পাতলা পিনপিনে ব্যাগের ভেতরে কভার থাকে, এই ব্যাগটাতে জলের মতন একটা পদার্থ ভর্তি থাকে। অনেক বাচ্চাই, হয়তো তুই আমি সবাই, ওই জলটাকে একটু না একটু হলেও মুখ দিয়ে গিলি, ওকে। ঠিক, জন্ম হওয়ার আগে। আর যখন আমাদের জন্ম হয় জলটাকে বেসিক্যালি বার করতে হয় ভেতর থেকে, অনেক সময় নিজেরাই বমি করে কান্না করে বার করে, বা অনেক সময় অন্যান্য ভাবেও বার করতে হয়। যদি কোনো কারণে জন্মের সময় জলটা একটা বাচ্চা বেশি খেয়ে নিল, বা
আচ্ছা, এটাও মনে করতে হবে বাচ্চাটা কিন্তু যখনই পেটের ভেতরে আছে সে কিন্তু নিজে ওখানে যে নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব করছে নিজের মায়ের থেকে, সেখানে কিন্তু সে শৌচ করছে। হুম, ঠিক আছে? তো ওই ময়লাটাও কিন্তু বাচ্চাটা খেয়ে নিতেই পারে যখন মায়ের পেটের ভেতরে আছে। তো একটা ক্রিটিক্যাল ফেজ হয় যখন একটা লেবার রুমে যায় আর যখন বার্থ করে, একটা ক্রিটিক্যাল ফেজ হয় যে ফেজটার মধ্যে এভরিথিং একটা পারফেক্ট সিঙ্কে হতে হবে আর একটা তাড়াতাড়ি একটা ফ্লোতে হয়ে যেতে হবে। বাই চান্স যদি টাইম লেগে গেল এখানে, তো এখানে প্রবলেম কি হয়ে যায় হচ্ছে বাচ্চাটা জিনিসগুলো খেয়ে নেয় আর বাচ্চাটার ব্রেনটা পুরোপুরি যতটা অক্সিজেন পাওয়া দরকার ততটা অক্সিজেন পায় না, অ্যাসফিক্সিয়াতে চলে যায়। ডিপ্রাইভ অফ অক্সিজেন ধরে রাখ একটা ইজি ভাষায় বলা। চান্সেস আছে 99.99% যে কি ওখানে একটা বাচ্চা মে বি বর্ন উইথ বা 100% ইজ বর্ন উইথ সেরিব্রাল পলসি, সিপি। সেরিব্রাল পলসির কিন্তু কোনো চিকিৎসা নেই ঠিক করার। আমি সেরিব্রাল পলসিকে অ্যাডজাস্ট, সেরিব্রাল পলসি হচ্ছে অনেকটা আমাদেরই ফিল্ডে পড়ে, নিউরোসার্জারি ফিল্ডেই পড়ে। সেরিব্রাল পলসিকে আমি অ্যাসিস্ট করতে পারি, সেরিব্রাল পলসিকে আমি অনেকটা লাইফটা তার বেটার করতে পারি, কিন্তু আমি তাকে ঠিক করতে পারবো না। তো ওই বাচ্চাটা 3 থেকে 4 দিন কোমায় চলে গেছিল। ঠিক, সে বেরিয়েছে, সে জীবনে ফার্স্ট জিনিস কিছু দেখলো না, সে অলরেডি একটা ভেন্টিলেটরে আছে, লাইফ সাপোর্টে আছে। তো বাচ্চাটা যে সেরিব্রাল পলসি যাবে আমরা খুব শিওর ছিলাম, খুবই শিওর। সামহাও এখানে হচ্ছে সামহাও সাম ফ্যাক্টরস প্লেড ইন বাচ্চাটার ফেভারে, বাচ্চাটা সেরিব্রাল পলসিতে গেল না। সেই হিসাবে গেল না যে কি তাকে আবার রিকভার করতে পারা যাবে না বা সে রিকভার করবে না। তো কিছু কিছু টাইমসে না এই ফিল্ডে তোকে অনেকজনই বলবে, আরো আমাদের কলিগরা হয়তো বলবে যে কি সামটাইমস এই ফিল্ডে না অ্যাকচুয়ালিতে গডস ইন্টারভেনশন বা মিরাকলস বা লাক বাই চান্স যাই বলবি দেখা যায়। অ্যান্ড ওইটা আমার জন্য একটা মিরাকল ছিল। কেন কি আমি আর আমার টিমে যারা আমার সিনিয়র্সরা ছিল বা কলিগসরা ছিল আমরা সবাই ভেবেছিলাম এটা সেরিব্রাল পলসি হবেই হবে। কি করে যে বাচ্চাটা পুরো 180 ডিগ্রি রিকভার মারলো, হয়তো দেখ ওই টাইমে আমি সাপোর্ট করতে পারি মেডিসিনস দিয়ে, আমি চেষ্টা করতে পারি যতটা আমার সাধ্যে আছে বাচ্চাটাকে সেভ করতে, বাট কি যে হঠাৎ একটা ফ্যাক্টর প্লে করলো, আগে একটা তোকে বললাম যেখানে লাইফ এন্ড হলো, এখানে একটা যেখানে লাইফ নিজেকেই স্টার্ট করলো। এন্ড হতে হতে বাট হ্যাঁ, নিজের রাস্তাটা ঘুরিয়ে নিল। লাইফ একটা এমন জিনিস যেটা আমি ফিল্ডে থাকতে থাকতে বুঝেছি না, ও যখন ডিসাইড করবে তুই আমি কেউ না। আমি, আমাদের একজন সিনিয়র প্রফেসর ছিলেন, ওনার চেম্বারে, উনি মানে কলকাতার বুকে একজন সব থেকে বড় ধরা কার্ডিও সার্জনই বলতে পারিস। স্যারের নিজের চেম্বারে নিজের পেছনে কালীঘাটের মা কালীর একটা বড়, যত বড় পোস্টার হওয়া যায় তত বড় পোস্টার ছিল। উনি যখনই আমাদেরকে কিছু বলতেন, তো তখন উনি আমাদেরকে বলতেন করব আমি, সব করব আমি, হবে কি, রেজাল্টস কি আসবে সব তার হাতে। So, তো বিলিফ সিস্টেমে ওয়ার্ক করে এটা, জিনিসটা অনেকটা সাইকোসোম্যাটিকও, যে কি সাইকোসোম্যাটিক ইন দ্য সেন্স হচ্ছে তোর কিছু হয়েছে আমি তোকে মেডিসিন দিলাম ঠিক করতে, বাট তোর ভেতর থেকে যতক্ষণ না উইল পাওয়ারটা willpower আসবে, কাজ করবে। ঠিক আছে, অনেক সময় হয় না। আমরা অনেক সময় বলি, কেউ কেউ বৃদ্ধ বয়স্কদের জন্য বলি বাঁচার ইচ্ছেটাই ছেড়ে দিয়েছেন, হুম, ওয়ে অফ স্পিকিং। তো হয় আবার ওই বাচ্চাটার, তুই ভাব স্পিরিট অফ লাইফটা কতটা, জানি না আমি ঠিক পুট করছি কিনা ওয়ার্ডটাকে, বাট বাচ্চাটার বেঁচে থাকার ইচ্ছাটা কতটা, যে কি ও অতটা স্ট্রাগল, যেই ফার্স্ট আর থেকেও বর্ন হলো আর যখন থেকেও ওই লাইফ সাপোর্ট থেকে সরলো, ও স্ট্রাগল করে গেল, ওর স্ট্রাগলটাকে ওভারকাম করলো। বাচ্চাটার সাথে আজকেও আমার কন্ট্যাক্ট আছে, বাচ্চাটা খুবই ভালো আছে, এখন মনে হয় LKG বা 1-2 তে পড়ছে। এক্সটার্নাল নিজের পাওয়ারটা দেখো, এটা আমরা অ্যাকচুয়ালি তাহলে আমরা বলতে পারি যে উইল পাওয়ারটা, উই অল আর বর্ন উইথ দিস উইল পাওয়ার, অবশ্যই, কারণ আমাদের ভেতরেই থাকে ওটা। হ্যাঁ অবশ্যই থাকে। তো ওটা ধীরে অবশ্য ধীরে 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 ওটা আমরা উইল ন্যাচারাল পাওয়ার করে গ্রো ছাড়া করি। কি হয়, আজকে উইল পাওয়ার ছাড়া কি হয়, এটা শোনো, কিছুই হয় না। তো উইল পাওয়ারটা, যখন একটা পেশেন্ট আসছে আমার কাছে, সে আমার কাছে একটা সাপোর্টের হেল্পের জন্য, একটা রিকভারির জন্য আসছে,
অলরেডি তো উইল পাওয়ারটা কিক স্টার্ট করেই আসছে, এইটুকুটা হোক কিক স্টার্ট করেই আসছে। ইচ্ছা আছে বলে না ডক্টরের হ্যাঁ, কাছে এসছে। এক্স্যাক্টলি, ইচ্ছা না থাকলে বলতো আমি ঘরে যেতাম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো উইল পাওয়ারটা যখন আমি কাজটা করব, আমার উইল পাওয়ারের সাপোর্টটা লাগবে। আমার হাতে সবকিছু নেই, আমি ক্রিয়েটার না, আমি ডেস্ট্রয়ারও না। আমি সাস্টেনেন্সটাতে হেল্প করতে পারি। সাস্টেন পেশেন্টকে নিজে করতে হবে, আমি সাস্টেনেন্সটাতে হেল্প করতে পারি। আই এম জাস্ট এ হেল্পার, না ক্রিয়েটার, না ডেস্ট্রয়ার, না কিছু। তো এটাই হচ্ছে এখানে লাইফের যে সার্কেলটা আমি বললাম, সার্কেলটা পুরো এখানেই আসছে। মানে কাইন্ড অফ যেটা কথা হলো, আমার হাতে কিছু নেই, বাট অ্যাকচুয়ালি কিছুটা হলেও আমার হাতে আছে, যে আমাকে ইনিশিয়েটিভ দেখাতে হবে বাঁচার বা কিছু করার বা এই পথে এগিয়ে যাওয়ার। দেন রেজাল্ট কি হবে সেটা ওনার হাতে আছে। হ্যাঁ, ওটাই আমি হচ্ছে চেষ্টা করব হচ্ছে যেন জিনিসটা ঠিক দিকে যায়। আমি কেন, পৃথিবীর যতই আমার ফ্রেটার্নিটিতে যতজন আছে সবাই তাই চেষ্টা করে, একদম। তাই চেষ্টা করে। কিন্তু হচ্ছে কি, কখনো কখনো এটাও আপনাকে জানতে হবে যে কি ফ্যাক্টরস গুলো নেই। আমি তোকে অ্যাজ আ বন্ধু আমি তোকে বলতে পারি যে কি এই জিনিসটা আমার হাতের বাইরে, সবাই জিনিসটা বুঝতে চায় না। আমার হাতের বাইরেও জিনিস আছে। একদম। তো আমার হাতের বাইরে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি কখনোই কন্ট্রোল করতে পারবো না। কিন্তু হ্যাঁ, ইনএভিটেবল হচ্ছে ডেথ, আর ইনএভিটেবল হচ্ছে আবার সেদিকে লাইফ বার্থ। তো লাইফ নিজেটাই পুরোপুরি একটা আনপ্রেডিক্টেবল সার্কামস্টান্সেস এর মধ্যে আছে। জন্মের পার্টিকুলার টাইমটাও আমি বলতে পারবো না, মৃত্যুর পার্টিকুলার টাইমটা বলতে, আমি জাস্ট এটা নোট করে দিয়ে দিতে পারি। ডেট অফ বার্থ, টাইম অফ ডেথ আমি বলে দিতে পারি। কিন্তু তার মাঝখানে গোটা স্ট্রাগলটা সবটাই হচ্ছে একটা পেশেন্টের নিজের, একটা ডক্টরের অ্যাসিস্ট্যান্স, আর কিছু জায়গায় ডিভাইন ইন্টারভেনশন। তো আমরা কিছুক্ষণ আগে যখন ফার্স্ট আজকে টপিক স্টার্ট করেছিলাম মেন্টাল হেলথ, তো সেম ভাবে কিন্তু খুব মেজর একটা ফ্যাক্ট হচ্ছে ফিজিক্যাল হেলথ। আমরা এখন খুব দেখতে পাই যে খুব ইয়াং এজে কার্ডিয়াক অ্যারেস্ট খুব বেশি হচ্ছে। আর এমনিতেও বলছে ধীরে ধীরে এনভায়রনমেন্ট ধীরে ধীরে গরম হচ্ছে, এটাও একটা ফ্যাক্টর। বাট একটা ডেলি রুটিন যেটা আমরা ফলো করি, খাবার বা ঘুম থেকে ওঠা বা ফোন ইউজ করা, স্ক্রিন টাইম, এগুলোও সবকিছু মিলে ফ্যাক্টর একটা ইউজ হয়। সো ইন ইউর ওপিনিয়ন কিভাবে আমরা এটাকে ব্যালেন্স করতে পারি? एन एपल अ डे कीप्स द डॉक्टर अवे। कौन सा एप्पल, वो आईफोन को वाला एप्पल की खाने वाला एप्पल? অ্যাকচুয়ালি খানে वाला অ্যাপেলই होना चाहिए। কিন্তু এবার দেখ, ব্যাপারটা এরকম হচ্ছে, ব্যাপারটা হচ্ছে তুই ধরে, আমি কোশ্চেনটাকে তো ব্রেকডাউন করে দিলাম, ঠিক আছে। ফার্স্ট ইন দ্য সেন্স আমি পুট করছি হচ্ছে কি করা উচিত আমাদেরকে। এখনকার লাইফস্টাইল খুবই সেডেন্ট্রি। সেডেন্ট্রি মানে হচ্ছে সবারই অফিসে বসে বসে কাজ, ঠিক আছে। একটা স্টুডেন্টও অন্তত 10-12 ঘন্টা বসে বসে পড়ছে। তারপর হচ্ছে আমাদের খিদে পাচ্ছে, আমরা সব ই কমার্স থেকে আনিয়ে নিচ্ছি, ফাটাফাট খেয়ে নিচ্ছি, ঠিক আছে। হেলদি অপশনস আছে, বাট আমরা কতবার হেলদি অপশনস চুজ করছি। ঘরে বানানোর মায়ের শাক ভাত ডাল তরকারি কারোর পছন্দ হবে না, তো দোকানের ওই পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই খিদেটা সব। খিদেটা বাড়ছে প্লিজ। তো এগুলো হচ্ছে সবার চাই। তো যখন খাবে তখন তো এটা শরীরেও কিছু না কিছু এফেক্ট দেবে, ভালো খেলে ভালো ইফেক্ট, খারাপ খেলে খাবার এফেক্ট। বেসিক্যালি পিঠে খেলে পেটে সা, পেটে খেলে পিঠে সা। তো যাই হোক, তো এবার হচ্ছে যে কি, যখন আমরা ওরকম ফুড খাবো, ফার্স্ট কিছু এফেক্ট করবে, সেগুলো হচ্ছে আমাদের সব ভাইটাল অর্গানস গুলো, ঠিক আছে। যেমন লিভার, কিডনিস, হার্ট, এগুলো আমাদের সবসময় এফেক্টেড থাকবেই। বেশি কোলেস্ট্রল জাতীয় খাবার আমরা সবাই জানি আমাদের হার্ট এফেক্ট করে, ঠিক। আবার কিছু কিছু এমন পদার্থ আছে যেগুলো খেলে আমাদের, সবাই আমরা জানি হচ্ছে লিভার কিডনিতে এফেক্ট হয়, ঠিক আছে। তার মধ্যে কিছু নেশাবাতীয় জিনিসও আছে। আবার কিছু হচ্ছে জাঙ্ক ফুডস এফেক্ট করে, কেন কি খুব বেশি হচ্ছে ফ্রাইড, অয়েলি, এগুলো ফ্যাটি লিভার, অনেক কিছু আছে যেগুলোকে মানে যেদিকে আমাদেরকে নিয়ে চলে যেতে পারে। তো বেসিক্যালি কিছু কিছু জিনিস যদি ফলো করা যায়, এগুলো থেকে দূর থাকা যাবে। যেরকম হচ্ছে সকালে মোস্ট প্রবাবলি যখন আর্লি মর্নিং একটা 6-7 ক্লক ওঠার চেষ্টা করো। 10-11-12 তুমি উঠছো সকালে, ওটা কিছু হয় না, তার থেকে বরং আবার ঘুমিয়েই যাও। গোটা দিনটাই ঘুমিয়ে নাও, কোনো লাভ হবে না 12টা 1টা 2টো 3টেই উঠে। সারা রাত জেগেও যেরকম লাভ নেই, হ্যাঁ ঠিক আছে, আমিও যখন পড়তাম আমিও হয়তো রাত 2টো 3টে জাগতাম। কেউ রাত্রে কাজ করছে তাকে জাগতে হচ্ছে, বাট বডির যে একটা, যদি তোমার শিডিউল তোমাকে পারমিট করে, এক্সেপশনস থাকবে, কিন্তু যদি তোমার শিডিউল তোমাকে পারমিট করে রাত্রের বেলাটা, রাত্রের প্রহরটা ঘুমানোর জন্য, তো রাত্রের প্রহরে ঘুমাও। রাত্রে বিঞ্জ ওয়াচিং করো না, দরকার না পড়লে রাত্রে বেফালতুতে এদিক ওদিক করো না। রেস্টের টাইম তো রেস্ট করো,
আমরাও তো জানোয়ার, ম্যাক্সিমাম জানোয়াররা রাত্রে ঘুমায়। আমি ওই জন্য এক্সেপশনস বলেছি না। এখন তুই আমাকে বলবি যে কি কোথায় বাঘ তো রাত্রে শিকার করতে বেরোয় বা আমার পাড়ার কুকুরটা দৌড়ে বেড়ায়, সেটা আলাদা জিনিস। কিন্তু এক্সেপশনস থাকবেই, বাট জেনারেলাইজ হচ্ছে রাত্রেবেলাটা ঘুমাও। সকালে যখন উঠছো, সকালে উঠে তুমি ফার্স্ট করো হচ্ছে তুমি নিজের ফ্রেশ হয়ে গেলে, তুমি নিজের বাকি ওয়াশরুমস চলে এলে কাজ করে নিজের, দেন হচ্ছে স্টার্ট উইথ ওয়েকিং আপ ইউর বডি। ওয়েকিং অফ দি বডি মানে হচ্ছে এই যে যোগা প্রাণায়াম, ঠিক আছে, বা গুড মর্নিং কিছু এক্সারসাইজেস। জাস্ট সিম্পলি আমাদের সবাইকে স্কুলে আমাদের ফিজিক্যাল এডুকেশন ক্লাসেস ছিল, ওখানে আমাদের জেনারেলি কিছু ফিজিক্যাল এডুকেশন এক্সারসাইজ, পি এক্সারসাইজেস বলতো, দেখিয়েছিল। হাত ক্ল্যাপস করে, জাম্পিং জ্যাক্স, হ্যান ত্যান অনেক কিছু করো। তুমি যদি ফিট হও তো তুমি একটু কিছু ওই হনুমান দান্ড বৈঠক আছে, বা তুমি কিছু চাইলে পুশ আপ, স্কোয়াটস, অনেক কিছু তুমি করতে পারো। একটা আর্লি মর্নিং একটা তুমি একটা ব্রিস্ক ওয়াকিংও করে নিলে হয়তো 15-20 মিনিটস। তুমি কি তোমার বডিটা একটা আইডল টাইমে ছিল, তুমি ওখান থেকে বডিটাকে বলে দেন স্টার্ট উইথ এ হেলদি ব্রেকফাস্ট। একটা ফেজে ছিল, ফেজটা চেঞ্জ করলে। হ্যাঁ, বডিটাকে তুমিও নক করে বলে গুড মর্নিং, বডিটারও তো গুড মর্নিং হতে টাইম লাগে। তো তুমি ওই ফেজটা তো ওকে আবার তুমি স্টার্ট করালে, দেন একটা ব্রেকফাস্ট তোমার সারাদিনের ফুয়েলটার জন্য। ব্রেকফাস্টটা হেলদি হওয়া উচিত। কেউ কেউ ডায়েট মেনটেন করে, তো তার কার্বস ফার্বস লিমিটস আছে, অনেক কিছু আছে। প্রত্যেকের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট, হ্যাঁ, বাট একটা আমি প্রত্যেকটা বডি জেনারেল বলছি ডিফারেন্ট। যেটা জেনারেল, সবাই মোটামুটি ফলো করতে পারবে। জেনারেল যদি তুমি করো এই যে ছোটবেলায় এই ডিম সেদ্ধ, কলা, দুধ, এগুলো দেখো, আমি কিন্তু জেনারেল ভিউতে বলছি, অবভিয়াসলি। কারোর হয়তো এগুলো নাও হতে পারে, এভরিবডি ইজ ডিফারেন্ট, বাট একটা জেনারেল হচ্ছে হেলদি, যেটা তোমার জন্য হেলদি ব্রেকফাস্ট তুমি সেটা করো। এবার যদি তুমি আমাকে বলো তোমার জন্য হেলদি ব্রেকফাস্ট হচ্ছে ওই প্যাকেটেড সিরিয়ালস যেগুলোর মধ্যে চিনি আছে, তো ওটা হেলদি ব্রেকফাস্ট না। ওইটা তুমি করতে পারো শখে, আমি এক্সেপশন সবসময় রাখি, করতে পারো তুমি 10 দিনে একদিন দুদিন করতেই পারো, বাট জেনারেলি ওইটা তোমার হওয়া উচিত না। আজকালকার বাচ্চারা ম্যাক্সিমাম স্কুলে টিফিনে নিয়ে যাচ্ছে হচ্ছে সব প্যাকেটেড ফুডস, ওইটা হেলদি ব্যাপার না। হেলদি ব্যাপার ছিল যখন আমরা ছোটবেলায় স্কুলে যেতাম, মায়ের বানিয়ে দেওয়া হচ্ছে রুটি তরকারিটা, বা তার সাথে একটা দুটো ব্রেক হতো, ব্রেক টাইম, ছোট ব্রেক বড় ব্রেক। ছোট ব্রেকটাতে খাওয়ার জন্য একটা আপেল বা কলা, কমলা লেবু, এগুলো হচ্ছে হেলদি। তোমার খাবারটা থেকে তুমি করো তুমি অ্যাবজর্ব কি করছো। সবার হাতেই আজকাল ওই চ্যাট জিপিটি আর জেমিনাই আর সবই আছে, দেখো না ওখানে তোমার খাবারটাকে ব্রেকডাউন করে বলো যে এখানে আমি কতটা করছি, কতটা আমি কি অ্যাবজর্ব করছি, গুড ব্যাড কি আছে। নিউট্রিশনিস্ট আছে, যাও নিউট্রিশনিস্টের কাছে, ওকে বলো আমাকে একটা ব্যালেন্স ডায়েট বানিয়ে দিতে। প্রবলেমটা কোথায়? তুমি যেটা ইনভেস্ট করছো কিসে করছো, নিজের বডিতে ইনভেস্ট করছো। ওই ফুয়েলটা, ওই ফুডটা তোমাকে ফুয়েল করবে হচ্ছে দিনের কিছু ঘন্টা। লাঞ্চ টাইম, ইন্ডিয়ান ডায়েট হচ্ছে সব থেকে বেশি ডেফিসিয়েন্ট ইন প্রোটিন। প্রোটিন হচ্ছে তোমার শরীর বানাবে, আমরা কার্বস এর উপরে বেঁচে আছি। আবার আমাদের টেম্পারেচার ক্লাইমেটটাও এমন যেখানে আমাদের কার্বস দরকার, তুমি শুধুমাত্র প্রোটিনে চলে যাবে না। তো যেই আমাদের ফুড ডায়েটটা আছে, ওই ডায়েটের মধ্যে হচ্ছে আমাদেরকে ব্যালেন্স ডায়েটটা কেন বারবার বলে রাখতে হবে, খাবার ওরকম ভাত ডাল তরকারিও রাখো, বাট যদি তুমি ননভেজ খাও তো তুমি একটা মাছ চিকেন একটু রাখতেই পারো। রবিবারের খাসির মাংসটাও হবে, কিন্তু ওইটা হচ্ছে একটা, আবারও একটা এক দুদিনের ব্যাপার। একদম জাস্ট চেঞ্জ, হ্যাঁ, এক চেঞ্জ অফ মুড দুদিনের হালকা। ব্যাপার। এমন হবে না যে কি তুমি ডেলি তোমার প্লেটে খাসির মাংস থাকছে না। আবার যদি তুমি ভেজ হও, তো তুমি ভেজে তুমি অনেক রকমেরই অপশনস আছে তোমার কাছে, তুমি তোমার ভিটামিনস অ্যাবজর্পশন চাই, আবার যে তোমার ওখানে প্রোটিন অ্যাবজর্পশনটাও তোমার কমে যাচ্ছে যেহেতু তুমি এগুলো খাচ্ছ না, তোমার কাছে ওখানে অনেক পনির জাতীয় বা মিল্ক আইটেম বেসড, টোফু, অনেক কিছুই আছে। তো এমন না যে কি দুটোই খারাপ দুটোই ভালো বা আমি পারবো না খেতে, আমার হবে না, প্রত্যেক জনই ডিফারেন্ট আর সবার জন্য ডিফারেন্ট নিডস আছে। খাওয়া দাওয়ার পর একটা যে 15 মিনিটস একটা যদি তুমি ব্রিস্ক ওয়াকিং করতে পারো, খুব ইম্পর্টেন্ট। একটা তুমি খেলে তোমার বডিটা একটা লোড নিল, তারপর তুমি কিছুক্ষণ হাঁটলে, ইট হেল্পস ভেরি মাচ। এখন বুঝতে পারবে না, এখন হয়তো খুব খারাপ লাগবে। ডাইজেশন। ডাইজেশন হেল্প করে, মেটাবলিজমকে বাড়ায়, বডির অ্যাবজর্পশন রেটটা বাড়িয়ে দেয়, অনেক কিছু। আর এগুলো আমি বলছি না, এগুলো আমার কথাও মানতে হবে না। সবাই আজকাল ডিভাইসেস ইউজ করছে, সবার কাছে সোশ্যাল মিডিয়া আছে। নিজে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, নিজের রিসার্চার নিজে হও, নিজে জানো, নিজে গুগলে যাও, নিজে জিজ্ঞেস করো, কোয়েশ্চেন্স করো, তাহলে আনসার্স পাবে। তো হচ্ছে এটা তোমাকে হেল্প করবে, তুমি যখন 45, 50, 60 বছরে যাবে তখন দেখবে। কিন্তু ওই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লোকের পছন্দ না। এখানে হচ্ছে আবার অনেকজনকে রেকমেন্ড করা হয় বডি ওয়েট লুজ করুন, জিম যান, কত কিছু।
যদি করতে পারেন ভালো, না করতে পারলে আরে মশাই নিজের ঘরে বসে একটু হাত পা ছোড়াছুড়ি করতে কি অসুবিধা? অজুহাত সবসময় থাকবে। এক্স্যাক্ট অজুহাত আমার বাবাও দিয়েছিল, অজুহাত আমিও দিতে পারি, অজুহাত আমার পরের জেনারেশনও দিতে পারে। একদম। কাজটা করবে কি করবে না, ইটস আপ টু ইয়োর চয়েস। তুমি কোথায় পৌঁছাতে চাও এটা তোমার উপর। এক্স্যাক্টলি। তো এবার যদি ওইটা তুমি ব্রিস্ক ওয়াকিং করে নিলে তো ঠিক আছে, তোমার দুপুরবেলার খাবারের একটা অ্যাবজর্পশন হয়ে গেল ভালো। সন্ধ্যেবেলায় চা কফি বিস্কুট অনেকেই খায়, খারাপ কিছু নেই, খাও, যার যেরকম ইচ্ছা ভাই খাও। ঠিক আছে, খাওয়াটাও একটা এনজয়মেন্ট প্রসেস, লাইফটা এনজয় করো। করার পর সন্ধ্যেবেলায় দু একদিন তেলে ভাজা খাও, বলে দিলে হয়তো পডকাস্টে সবাই আমাদেরকে গালি দেবে, খুদ কিন্তু কে ঠুস রাহা হ্যায় হামকো বল। তো আমিও তেলে ভাজা চপ মুড়ি খেয়েছি, পডকাস্টের উপরে যারা শুনছে তারাও খেয়েছে, তুইও খাস, সবাই খায়। তো খাও, বাট ওটাকে ডেইলি করো না। একটা সানডে স্যাটারডে যেদিন তোমার হচ্ছে তুমি রাখো, উইকেন্ড উইকডে খাও। একটা গ্যাদারিং হলো, বন্ধু বান্ধব হ্যাঁ, হলো, ফ্যামিলি হলো, হ্যাঁ, একদিন ওকে। চা বাট বিস্কুট তেলে ভাজা সবারই চলে, করো, কোনো অসুবিধা নেই, খেলে। আবার চলে আসছি এবার রাত্রের ডায়েটটাতে। রাত্রের ডায়েটটা আমাদের এখানে উল্টো হয়। সকাল থেকে আমরা হয়তো দুটো একটা পাউরুটি, দুপুরবেলা একটু ডাল ভাত চিকেন, রাত্রেটা আমরা খাবো হচ্ছে একদম তিনজনের খাবার একসাথে। আমাদের এখানে যে কোনো ফেস্টিভ্যালসে তুই দেখবি রাত্রেবেলাতেই কিন্তু আমাদের পার্টি হয়। ইনভিটেশন বগেরা সবকিছু সব তো তো রাত্রে। রাত্রেবেলায়। আমরা রাত্রেবেলাতে গিয়ে একদম বুফে আছে, আমরা গিয়ে একদম এতটা বিরিয়ানি, 4টে লেগ পিস, হ্যাঁ, ½ কিলো খাসির মাংস, একদম 3-4টে গুলাব জামুন, কম্পিটিশন চলে। কম্পিটিশন চলে বন্ধুরা, আমাদের বয়সীর মধ্যে আমাদের চলেই চলে। এটা কিন্তু আবার উল্টো, যত রাত যাবে তত লাইট খাও, কেন কি এরপর তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই, এক্স্যাক্টলি। তাই না? তো তুমি লাইট খাও, তাহলে কি তোমার স্লিপটা বেটার হবে। তুমি যদি রাত্রেবেলায় আরো বেশি খাচ্ছ, বডি আরো আর হিট হয়ে ইয়েস, যাচ্ছে। বডি হিট আপ হোক কি না হোক, তাহলে মশাই তোমাকেই ওয়াশরুম যেতে হবে, এক্স্যাক্টলি। ঠিক, অস্বস্তি ফিল করবে। আজকালকার যা ওয়েদার, ঠিক আছে, রাত্রেবেলাতেও মনে হচ্ছে 35 ডিগ্রির নিচে যাচ্ছে না, তাহলে তো নিজের বডিকে ইজড আপ করো, বডিটাও তো রেস্ট চায়, তুমি যেরকম চোখ বন্ধ করে ঘুমাচ্ছ বডিটাও অতটাই ঘুমাবে। তো বডিটাকে ওই জন্য স্লিপে হচ্ছে যেতে ইয়েস, হবে। রাত্রেবেলা তুমি সকালবেলায়, এবার কেউ বলবে তাহলে সকালবেলা উঠে আমি বিরিয়ানি খেয়ে নিই। তা তো না, তোমার যদি হেভি খাবার আজকে তোমার শিডিউল আছে তো তুমি হেভি দুপুরবেলায় খেয়ে নাও। সকালে ব্রেকফাস্টটা তুমি করলে তুমি দুপুর, এক্সেপশন সব দিনই থাকতে পারে, এক্সেপশন সবার কাছে থাকতে পারে, কিন্তু এক্সেপশনস গুলোকে তুমি কবে কবে তোমার শিডিউলে ফেলবে তুমি দেখো। সবই খাও, কোনো কিছুই খাওয়ার মানা নেই, আর খাওয়াই উচিত। কিন্তু যদি এবার তোমার কোনো শারীরিক সমস্যা আছে, কোমরবিডিটিস বলা হয়, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, অনেক কিছুই আছে, তাহলে তুমি বুঝে খাও তোমারটা। আর কি বলার আছে, এটাই হচ্ছে ঠিক জিনিস। একটা ছোট কোশ্চেন, একটা জানি না এটা মিথ কিনা বা আমি অনেকজনের কাছে শুনে এসেছি, কিছু কিছু পিপল রেকমেন্ড করে কফি ইজ এ গুড স্টার্ট ইন মর্নিং, বাট কেউ কেউ বলে যে ইন্ডিয়ান রিজিয়নের জন্য কফি ইজ এ নট গুড। সো তোর অনুযায়ী কোনটা ঠিক? এটা খুব ডিবেটেবল টপিক হয়ে যাবে। ডিবেটেবল টপিক, টপিক ইন দ্য সেন্স হচ্ছে কফি হয়তো ব্ল্যাক কফি, আবার কফি হয়তো নর্মাল কফি কেউ খাচ্ছে দুধ চিনি সব কিছুই দিয়ে। এবার কফির বলতে গেলে হয়তো 11-12 রকমের কফি হয়, ক্যাপুচিনো, এসপ্রেসো, লাতে, কে কিরকম খাচ্ছে। জাস্ট জেনারেলি আমরা যেমন জেনারেলি, সকালে হ্যাঁ, অনেকের জেনারেলি, বাড়িতে চা হয়, হ্যাঁ, অনেকের বাড়িতে কফি হয়। তো সাম পিপল সে কফি কফি ইজ আ খুব বেটার। ভালো। আমি জেনারেলি কফি প্রেফার করি, আমি চাও খাই, কফিও খাই। আমি কফিটা সকালে নিজেও খাই, কফি প্রেফার করি এই জন্য কেন কি কফি ভেতরে আমার মনে হয় অ্যান্টিঅক্সিডেন্টস আছে, সেগুলো হেল্প করে। কফিতে যেহেতু ক্যাফিন আছে বলে অনেকে একটা আর্লি মর্নিং বুস্টও পায় ওটাতে দিনটা শুরু করার জন্য। তো কফি জেনারেলি ভালো, দেখো জেনারেলি সবকিছুই ভালো, বাট যদি একটা লিমিটে। যদি হ্যাঁ, এবার আমি কিছু কথা বলতে পারি, এটা হয়তো কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে, নো ঠিক ইস্যু, আছে। উই ক্যান হ্যান্ডেল। তো এবার ওখানেই হচ্ছে ব্যাপার, বিয়ার খাওয়াটাও কিন্তু ঠিক। একটা অত্যাধিক গরম দিনে তুমি বিয়ার খাচ্ছ, তোমার বিয়ার কিন্তু কিডনিকে হেল্প করে। আমাকে লোক ধরতে আসবে না, আমি বলছি না, এটা কিন্তু আছে, এটা আপনারা নিজেরা রিসার্চ করতে পারেন, এটা আছে। বাট আমি বিয়ার খেয়ে চৌরাস্তার মাথায় মাতলামি করব সেটা ঠিক না, বা নিজের শরীর অবস্থা খারাপ করব ঠিক না, সেরকমই। লিমিট। লিমিট, সবকিছুরই লিমিট ভালো। লিমিট এক্সিড করলে গাড়ির স্পিডটাও লিমিটেই ভালো, স্পিড লিমিট এক্সিড করলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেরকমই বডিটারও কিছু কিছু জিনিস লিমিটে ভালো। ওই যে কোশ্চেনে এক্সারসাইজেস এর কথা,
যারা জিম করে তারা জানবে বেঞ্চ প্রেস স্কোয়াটস কিছু এক্সারসাইজ হয়, হয়তো আমার শরীরের জন্য লিমিট হচ্ছে 50, আমি 100 তুলে নেবো, পারবো কি পারবো না, গর্দনটা আমারই ভাঙবে, কোনো একটা ইনজুরি আমার। ইনজুরি আমারই হবে। তো লিমিট সবসময় বেটার, লিমিটের ভেতরে তুমি লিমিট টাচ করেও চলে আসো তাও ভালো, লিমিট এক্সিড করবে ফ্রিকুয়েন্টলি করবে 2 দিন বেঁচে যাবে, 3 দিনের দিন তুমি গর্ততে পড়বেই পড়বে, ল অফ নেচার এটা। এক্স্যাক্টলি। তো আজকে অনেকটা কথা হলো, আরো অনেক কথা বাকি যেটা একটা পডকাস্টে কমপ্লিট হবে না। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে তোর এতটা মূল্যবান টাইমের মধ্যে টাইম দেওয়ার জন্য। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, নট দ্য লিস্ট কোয়েশ্চেন, তোর কেমন লাগলো আমার পডকাস্টে এসে? একটা এক্সপিরিয়েন্স, একটা রিভিউ। পডকাস্ট জিনিসটা আমার খুবই ভালো লাগে, কেন কি হচ্ছে পডকাস্টে কিছু যখন কোয়েশ্চেন্স কেউ করে তার আনসার্সও দেওয়া যায়, স্পেশালি তোর পডকাস্টে যেখানে তুই আমার বন্ধু, সেখানে আমি অনেক কিছু বলতে পারলাম, তুই অনেক কিছু করলি, কোনোভাবে আমার মনে হলো না যে কি আমরা হয়তো কোনো একটা জিনিস হয়তো যেটা ডেলি আমরা করি না সেরকম কিছু করছি, তোর সাথে আমার অনেক দিস সময় ইজ আড্ডা নট অ্যান বসে, ইন্টারভিউ অ্যাকচুয়ালি। কোনো তা আমার কখনোই মনে হলো না আমরা কোনো ওরকম কিছু করছি, আমার মনে হলো যে কি তুই আর আমি যেরকম মাঝে মাঝেই হয়তো কোনো চায়ের দোকানে দেখা হলো বা নিজেরা ঘরে বসে কথা বলছি ওরকমই কিছু, এনভায়রনমেন্ট আমার খুব প্লিজিং লাগলো, আই হোপ যেন তুই আরো গ্রো করিস। থ্যাংক ইউ সো মাচ।